ওয়েলকাম টু শিক্ষণপথ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকাল আমরা যে আই উইল গো উইথ মাই ফাদার এই যে পড়াটি কবিতাটি কবি হলেন জোসেফ ক্যাম্পবেল। এই যে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। আজকে তারপর থেকে আমরা সমাধান করব। তাহলে চলো দেখে নিই অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস বলেছে যে নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলিকে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্নটি হলো, হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং। প্রথম প্রশ্নটি কি? হোয়াট আর দ্য 3 স্টেজেস অফ ফার্মিং, মানে ফার্মিং মানে হলো চাষ, চাষের 3টি পর্যায় কী কী। স্টেজ মানে হলো পর্যায়, বলে চাষের 3টি পর্যায় কী কী। তাহলে দেখো উত্তরটি, দ্য 3 স্টেজেস অফ ফার্মিং আর প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং। প্লাউইং কথার অর্থ হলো লাঙল চাষ করা, লাঙলে চাষ দেওয়া। সোয়িং, সোয়িং কথার অর্থ হলো বীজ বপন করা। অ্যান্ড রিপিং, এবং রিপিং মানে হলো ফসল কাটা। তোমাদের যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই দেখো কৃষকরা কীভাবে চাষ করে। প্রথমে মাটি চাষ করে লাঙল দিয়ে বা ট্রাক্টর দিয়ে, তারপরে সেখানে বীজ বপন করে। সেই বীজ যখন বড় হলো, তারপর যখন পেকে গেল, তারপর সেটাকে কী করে? কাটে। তাহলে চাষের 3টি পর্যায় কী কী? প্লাউইং, সোয়িং অ্যান্ড রিপিং। লাঙল চাষ করা, বীজ বপন করা এবং হলো ফসল কাটা। বি নম্বরটি দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস অফ ফার্মিং। কি বলেছে যে চাষের যে বিভিন্ন পর্যায় হয় সেই পর্যায়ে মাঠের রং কীরকমটা থাকে বা কীরকম হয়। চাষের বিভিন্ন পর্যায়ে চাষে সেই পর্যায়ে মাঠটার রং কী কী পরিবর্তন হয়, কী কী পরিবর্তন বা কী কী রঙের হয়। তাহলে দেখো, দ্য ডিফারেন্ট কালার্স অফ দ্য ফিল্ড অ্যাট ডিফারেন্ট স্টেজেস আর গ্রিন, রেড অ্যান্ড ব্রাউন। কি বলছে? চাষের বিভিন্ন পর্যায়ের রঙগুলি হলো সবুজ, লাল এবং বাদামি। তোমরা দেখেছো যখন একটা বীজ বড় হয়েছে তখন তার রঙটি কী থাকে? সবুজ, সবুজ থাকে। তারপর ধীরে ধীরে যখন একটু ধরে পাকতে শুরু করলো তখন লাল হবে। এবার যখন অতিরিক্ত যখন পেকে গেল, যখন ফসল কাটার মুখে, তখন মাঠের রঙ কীরকম হয়? ব্রাউন, বাদামি হয়ে যায়। এগুলো একটা প্রাকৃতিক দৃশ্য। তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে মাঠের রঙ কখন পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রথমে সবুজ থাকছে, তারপরে লাল, তারপরে বাদামি। তারপর সি নম্বরটি দেখো, অ্যাট হোয়াট সং ডু দ্য ওয়াইজ ম্যান নো। বলছে যে জ্ঞানী লোকেরা কোন গান জানে। জ্ঞানী, ওয়াইজ কথার অর্থ হলো জ্ঞানী। ওয়াইজ মানুষেরা কোন গান বা ওয়াইজ ব্যক্তিরা কোন গানটি জানে। আমরা কবিতাটি পড়েছিলাম, সেকেন্ড স্টেজে ছিল তোমাদের। তো ওয়াইজ ম্যান নো দ্য সিড সং, তারা জ্ঞানী লোকেরা বীজ বপনের গান জানে বা বীজের গান জানে। কি হলো? দ্য ওয়াইজ ম্যান নো দ্য সিড সং, জ্ঞানী লোকেরা বীজের গান জানে। শেষেরটি দেখো, অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য সাইথ রিকোয়ার্ড। কি বলেছে? অ্যাট হোয়াট স্টেজ অফ ফার্মিং ইজ দ্য সাইথ রিকোয়ার্ড। রিকোয়ার্ড কথার অর্থ হলো প্রয়োজন, আর সাইথ কথার অর্থ হলো কাস্তে। তোমার কাস্তে দেখেছো, ব্যবহারও করেছো অনেকে। বলছে যে চাষের কোন পর্যায়ে কাস্তের প্রয়োজন হয়। দ্য সাইথ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য স্টেজ অফ রিপিং। কি বলেছে? কাস্তের প্রয়োজন হয় চাষের কাটার সময়, ফসল কাটার সময়। তাহলে ফসল কাটে তখন আমরা কাস্তে দিয়ে কাটি, বা যারা ফসল কাটে তারা কাস্তে দিয়ে কাটে। তাহলে দ্য সাইথ ইজ রিকোয়ার্ড অ্যাট দ্য স্টেজ অফ রিপিং, ফসল কাটার সময় কাস্তের প্রয়োজন হয়। হয়ে গেল দাও আমাদের অ্যাক্টিভিটি 5। এবার দেখো অ্যাক্টিভিটি 6A, মানে অ্যাক্টিভিটি 6 যে আছে এটা দুটো ভাগ আছে, একটা 6A, একটা হলো 6B। কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। বলছে শূন্যস্থানগুলি সঠিক আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করো। তাহলে দেখো, উই ওয়েন্ট ড্যাশ দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম। তাহলে কী হবে? টু, কোথাও গিয়েছিলাম বা আমি মার্কেটে গিয়েছিলাম, তাহলে কী হবে? আই ওয়েন্ট টু দ্য পার্ক, বা আমি গতকাল সেখানে গিয়েছিলাম। তাহলে ওয়েন্টের সঙ্গে সবসময় একটি
প্রিপোজিশন ভাষা, সেটা হলো টু, কোথায় যাওয়ার ক্ষেত্রে, অন্য অন্য ক্ষেত্রে অন্য কিছু হয়। অ্যান্ড হ্যাড ড্যাশ এ পিকনিক, এবং একটি বনভোজন বা পিকনিক বা চড়ুই ভাতি বলে, তাহলে একটি পিকনিকও করেছিলাম। তাহলে হ্যাড এ এখানে একটা কী বসে গেল, আর্টিকেল বসে গেল। তাহলে কী হলো, উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক। তারপর দেখো, আই প্লেড ড্যাশ এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট। তারপর কি বলেছে, আমি একটি স্লাইডে চড়েছিলাম, মানে এখানে কোনো কিছু স্লাইড একটা চড়ার একটা ইয়ে, স্লাইডে চড়ে অনেকে ইয়ে করে, ওয়ান মানে কোনো কিছু চড়ার ক্ষেত্রে আমরা সেখানে ওয়ান ব্যবহার করি। অ্যান্ড হ্যাড এ চকলেট, এবং একটি চকলেটও খেয়েছিলাম। তারপর দেখো, দেন উই টুক ড্যাশ এ ওয়াক, তারপর আমরা একটু হাঁটার জন্য বেরিয়েছিলাম। তাহলে এখানে কী হবে, উই টুক এ, দেন উই টুক এ ওয়াক, আমরা একটু হাঁটতেও বেরিয়েছিলাম। তারপরে দেখো অ্যাক্টিভিটি 6B কি বলেছে, আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। বলেছে যে নিচের যে বাক্যগুলি দেওয়া আছে সেগুলি কী ধরনের বাক্য। দেখো প্রথমটি, ক্যান উই গো দেয়ার, আমরা কি সেখানে যেতে পারি। তাহলে এটি কী ধরনের বাক্য, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলোকে বলবো, যেগুলো আমরা কাকে প্রশ্ন করে, সেক্ষেত্রে সেই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। যেমন হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বা হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এই ধরনের বাক্য। বা যে বাক্য তোমরা যদি কোনো সেন্টেন্স যদি পড়ে যদি না মানে বুঝতে পারো, তাহলে দেখবে যে সেন্টেন্সটার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তোমরা প্রশ্নবোধক চিহ্নটি দেখো, অবশ্যই তোমরা চেনো প্রশ্নবোধক চিহ্নটি। দেখো প্রশ্নবোধক চিহ্নটি দেখো, প্রশ্নবোধক চিহ্ন ক্যান উই গো দেয়ার, তাহলে এখানে প্রশ্নবোধক আছে। এই প্রশ্নবোধকটি দেখে তোমরা বুঝতে পারবে এটি কী ধরনের সেন্টেন্স, এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর দেখো, হোয়াট ফান দে হ্যাড, হোয়াট ফান দে হ্যাড মানে কি মজা হয়েছে, মানে অনেক মজা হয়েছে, মানে এখানে অনেক আনন্দ পাচ্ছে। এটা কী ধরনের সেন্টেন্স, এটি হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সটি তোমরা যদি না মানে বুঝতে পারো বাক্য দেখে, তাহলে দেখো যে প্রশ্নের শেষে একটি এটা হলো এক্সক্লেমেটরি চিহ্ন, উপরে দাড়ি, তার নিচে একটা ফোঁটা, এটা দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর দেখো, শি ওয়াজ নট ওয়েল, সে ভালো ছিল না, শি ওয়াজ নট ওয়েল। তাহলে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমরা দেখবে যে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, শেষে ফুল স্টপ থাকবে। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে অ্যাসার্টিভ সেন্টেন্স কথার অর্থ হলো বিবৃতিমূলক বাক্য। তারপর দেখো সবার শেষটি, সিট ডাউন, এখানে তোমরা লিখে নেবে, এটা শেয়ার হবে না। এখানে সিট ডাউন মানে বসে পড়ো, সিট ডাউন বা বসো। এটা কি একটা হলো আদেশ দিচ্ছে, আদেশ, অনুরোধ, এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। আদেশ দেওয়া, আমার কাম হেয়ার, এখানে এসো, প্লিজ কাম হেয়ার, অনুরোধ করছে, অনুরোধ করে বলছে প্লিজ কথাটা যদি থাকে তাহলে তোমরা বুঝবে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। বা কাকে উপদেশ দিচ্ছে, বা তোমরা ভালো করে পড়াশোনা করবে, এরকম জাতীয় বাক্য, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য হলো প্রথমে দেখবে যে ভার্ব দিয়ে শুরু হবে। ঠিক আছে, তোমরা যে মানে যদি বুঝতে না পারো তাহলে দেখবে প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে, আর বাক্যটি একটু তুলনামূলকভাবে ছোট হয়। হয়ে গেল আমাদের। এবার দেখো 7A, সেখানে কী বলেছে, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অর এক্সপ্রেশন ফ্রম দ্য পোয়েম। বলেছে কবিতাটি থেকে শব্দ নিয়ে নিচের যে কোনটি সিনোনিম মানে সমার্থক শব্দ হবে সেটি খুঁজতে বলেছে। দেখো গ্যাদারিং ইন এ গ্রুপ মানে
দল বেঁধে এক জায়গায় সমবেত হওয়া। তাহলে আমরা কবিতায় কী পড়েছিলাম? ফ্লকিং মানে দল বাঁধা। এটা হয়ে গেল গ্যাদারিং ইন এ গ্রুপ এর সিনোনিম, মানে হলো সমার্থক শব্দ। সমার্থক শব্দটি কি? ফ্লকিং মানে দল বেঁধে থাকা। নট ফুলিশ, নট ফুলিশ কথা হচ্ছে কি? নট মানে না, ফুলিশ মানে বোকা নয় বা নির্বুধ নয়। তাহলে আমরা এক কথা বলি নির্বুধ নয় মানে সে কি? মানে বুদ্ধিমান। তাহলে সেটি কী হবে? ওয়াইজ। আমরা কবিতাটির 2 নম্বর স্ট্যান্ডে ওয়াইজ কথাটি পড়েছিলাম। দেখো তারপর পারসন হু প্ল্যান্ট সিডস, মানে যে একজন ব্যক্তি বা মানুষ বা লোক বলতে পারো যে বীজ বপন করে, তাই কি বলে? তাকে বলে শাওয়ার্স, মানে বীজ বপনকারী। তারপর দেখো সবার শেষেটি থিং ইউজড টু রিপ কর্ন, মানে এমন একটা জিনিস যেটা শস্য কাটার জন্য ব্যবহার করা হয়। তাহলে কি আমরা পড়েছি সবার শেষে সাইড। সাইড কত অর্থ হলো? কাস্তে। এটা হয়ে গেলে এর সিনোনিম। এক কথায় তাকে বললো মানে সাইড বা কাস্তে। তারপর দেখো 7B অ্যাক্টিভিটি, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি। বলছে কলাম এতে যে শব্দগুলি আছে কলাম বিতে সেটির বিপরীত শব্দ কী হবে সেটির সঙ্গে সেটির এর সাথে বিকলামের ম্যাচ করতে হবে, মানে বিপরীত শব্দ কোনটি হবে সেটির ম্যাচ করতে হবে। তাহলে দেখো প্রথমটি কী বলেছে? পেশেন্ট। পেশেন্ট হলো মানে ধৈর্যশীল। তাহলে আমরা বি কলমে যেটি আছে সেটি এর বিপরীত শব্দ কোনটি হবে তার মানেগুলো একটু দেখে নিন। সরস, সরস মানে হলো দুঃখ। ফাস্ট, ফাস্ট কথা দ্রুত বা তাড়াতাড়ি। ইমপেশেন্ট মানে কথার অর্থ অধৈর্য। আনওয়াইজ, আনওয়াইজ কথার অর্থ হলো তুমি নির্বোধ বলতে পারো বা একটু মূর্খ বলতে পারো। তাহলে পেশেন্ট আমরা কি বললাম? পেশেন্ট ধৈর্যশীল। ইমপেশেন্ট, ইমপেশেন্ট কথার অর্থ হলো অধৈর্য। আচ্ছা তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে পেশেন্ট এই বিপরীত হবে ইমপেশেন্ট। তোমরা পারলে দাগ দিয়ে নিবে। হ্যাঁ, পেশেন্ট এর বিপরীত শব্দ হলো ইমপেশেন্ট। তারপর দেখো ওয়াইজ, ওয়াইজ কথার অর্থ কি? ওয়াইজ কথার অর্থ হলো জ্ঞানী। তাহলে আমরা বি কলমে কী পড়লাম? নির্বোধ। তাহলে কোনটি হবে? আনওয়াইজ, মূর্খ বা নির্বোধ। বুদ্ধিমান, নির্বোধ। তারপর দেখো স্লো, স্লো মানে ধীর। এর বিপরীত শব্দ কী হবে? ফাস্ট মানে দ্রুত। তারপর দেখো সবার শেষেটি কী বলেছে? জয়েস, জয়েস মানে আনন্দ। তাহলে কী হবে এর বিপরীত শব্দ? সরস মানে দুঃখ। পেশেন্ট, ইমপেশেন্ট, ওয়াইজ, আনওয়াইজ, স্লো, ফাস্ট, জয়েস, সরস। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 5, 6, 7 পর্যন্ত করা। তারপর আমরা তারপরের যে অ্যাক্টিভিটি আছে সেগুলো সলভ করব। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানাবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।